পাসপোর্ট শুধুমাত্র বাইরের দেশে যাত্রা করার জন্যই নয়, আইডেন্টিটি প্রুফ, ডিওবি প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবেও পাসপোর্ট পাওয়ারফুল একটি ডকুমেন্ট। আমাদের অনেকেরই মনে ধারণা বা আমরা এটাই করে থাকি যে আমাদের বাইরের দেশে যাওয়ার প্রয়োজন নেই, তাই আমরা পাসপোর্ট বানানোর প্রয়োজন মনে করি না। আপনার হয়তো এমন সময় পাসপোর্ট প্রয়োজন, কিন্তু সেই সময় আপনি কোনো ইস্যুর কারণে পাসপোর্ট বানাতে পারছেন না। তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার পাসপোর্টটি বানিয়ে নেওয়া প্রয়োজন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে 2024 সালে কিভাবে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে, কত টাকা খরচা হবে, তার বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নতুন পাসপোর্ট আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন পাসপোর্ট সেবা, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন www.passportindia.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি পপ আপ আসতে পারে, এটা কেটে দিবেন। তারপর এখানে বাম দিকে দেখেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং দ্বিতীয়তে বলছে এক্সিস্টিং ইউজার লগইন। তো নতুন পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইটটি লগইন করতে হবে, যার জন্য এক্সিস্টিং ইউজার লগইন এখানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই পাসপোর্ট সেবার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে এখানে দেখেন এক্সিস্টিং ইউজার লগইন এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে লগইন আইডি, তো এখানে আপনার ইমেল বা লগইন আইডি যেটা রয়েছে সেটা ইনপুট করবেন। তারপর নিচে দেখেন কন্টিনিউ বাটন রয়েছে, তো এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার লগইন আইডিটি দেখাবে এবং এখানে বলছে পাসওয়ার্ড, তো আপনার পাসওয়ার্ডটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন। তারপর লগইন বাটনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সর্বপ্রথমে দেখেন ভিউ সেভ বা সাবমিটেড অ্যাপ্লিকেশন, তো এখানে আপনি আইডি থেকে যদি আগে কোনো পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে সবগুলো কিন্তু এখানে শো করবে, আর যদি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু এখানে শো করবে না। তো নতুন পাসপোর্ট আবেদন করার জন্য এখানে দেখেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু অফ পাসপোর্ট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে দেখেন ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লাইং ফর, দুটি অপশন রয়েছে, ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যু অফ পাসপোর্ট। তো আপনি যদি নতুন পাসপোর্ট আবেদন করতে চাইছেন তাহলে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবেন, আর আপনি যদি পাসপোর্টের কোনো ধরনের কারেকশন করতে চাইছেন তাহলে রিইস্যু অফ পাসপোর্টে ক্লিক করবেন। আমি যেহেতু নতুন পাসপোর্ট আবেদন করতে চাই তাই ফ্রেশ পাসপোর্টে ক্লিক করব। তারপর বলছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, তো এখানে বলছে নর্মাল এবং তৎকাল। আপনি যদি নর্মাল সিলেক্ট করেন তাহলে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর প্রায় 15 দিনের মধ্যে বাই পোস্ট আপনার অ্যাড্রেসে পাসপোর্টটি পৌঁছে যাবে। আর যদি আপনি তৎকাল চাইছেন অর্থাৎ ইমার্জেন্সি পাসপোর্ট চাইছেন তাহলে আপনি তৎকাল সিলেক্ট করবেন, এর জন্য আপনাকে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। আমি নর্মাল চাই তাই নর্মাল সিলেক্ট করব। তারপর নিচে বলছে বুকলেট টাইপ, তো এখানে বলছে 36 পেজ এবং বলছে 60 পেজ। তো আপনি যদি ভ্রমণ বেশি করতে চাইছেন তাহলে আপনি 60 পেজ সিলেক্ট করতে পারেন, তার জন্য কিন্তু এক্সট্রা কিছু চার্জ লাগবে। একজন সাধারণ নাগরিকের জন্য 36 পেজ যথেষ্ট, যার জন্য আমি 36 পেজ সিলেক্ট করব। তারপর নিচে নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, প্রথমে বলছে গিভেন নেম ম্যাক্সিমাম 45 ক্যারেক্টার্স এবং এখানে বলছে ফার্স্ট নেম প্লাস মিডিল নেম। তো আপনার ফার্স্ট নেম প্লাস মিডিল নেম যেটা রয়েছে সেটা এই ঘরে লিখবেন। তারপর নিচে বলছে সার নেম, তো এখানে আপনার সার নেম অর্থাৎ লাস্ট নেম যেটা রয়েছে সেই নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে জেন্ডার, তো আপনার জেন্ডার মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার অন্য কোনো নাম রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করছে আপনি কখনো নাম চেঞ্জ করেছেন কিনা, যদি চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি চেঞ্জ না করে থাকেন তাহলে নোয়ে ক্লিক করবেন। তারপর বলছে ডেট অফ বার্থ, তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাকে বলছে যে আপনার জন্ম কি ইন্ডিয়ার বাইরে, যদি ইন্ডিয়ার বাইরে জন্ম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি ইন্ডিয়াতেই হয়ে থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। তারপরে বলছে প্লেস অফ বার্থ, ভিলেজ টাউন বা সিটি, তো আপনার জন্ম যেখানে হয়েছে সেখানকার প্লেস অর্থাৎ আপনার গ্রামের নামটি লিখে দিবেন। তারপরে বলছে স্টেট, তো এখান থেকে আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে ম্যারিটাল স্ট্যাটাস, তো এখান থেকে সিঙ্গেল, ম্যারিড নাকি ডিভোর্স নাকি সেপারেট যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে
বলছে সিটিজেন অফ ইন্ডিয়ান বাই বার্থ রেজিস্ট্রেশন ডিসেন্ট। তো আপনি যদি জন্মসূত্রে ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে বার্থ সিলেক্ট রাখবেন। তারপরে বলছে প্যান ইফ অ্যাভাইলেবেল, আপনার কাছে যদি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন, আর যদি না থাকে তাহলে দেবেন না। তারপরে বলছে ভোটার আইডি ইফ অ্যাভাইলেবেল, যদি আপনার কাছে ভোটার কার্ড আইডি নাম্বার থাকে তাহলে এটা দিবেন, নয়তো এটাও ফাঁকা ছেড়ে দেবেন। তারপর বলছে এমপ্লয়মেন্ট টাইপ, তো আপনি গভর্নমেন্ট, প্রাইভেট নাকি সেলফ এমপ্লয় নাকি স্টুডেন্ট, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে জিজ্ঞেস করছে আপনার ফ্যামিলিতে কেউ সার্ভিসম্যান রয়েছে কিনা, যদি থাকে তো ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। তারপরে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কতটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তো আপনি যদি নন ইসিআর ক্যাটাগরির জন্য এলিজিবল থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকেন তাহলে নোয়ে ক্লিক করবেন। নন ইসিআর ক্যাটাগরি কি এবং আপনি এলিজিবল কিনা সেটা কিভাবে বুঝবেন? সহজ ভাষাতে যদি বলি তাহলে আপনি যদি মাধ্যমিক কমপক্ষে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি নন ইসিআর ক্যাটাগরির জন্য এলিজিবল, অথবা আপনার বয়স যদি 50 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি অটোমেটিক নন ইসিআর ক্যাটাগরির জন্য এলিজিবল হয়ে যাবেন। তাছাড়া এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে আপনার নন ইসিআর ক্যাটাগরি এলিজিবলের জন্য। তারপর ডান দিকে বলছে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর নন ইসিআর, তো এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি নন ইসিআর ক্যাটাগরি এলিজিবল কি না। নন ইসিআর ক্যাটাগরি যদি এলিজিবল না হন তাহলে কিন্তু আপনি বাইরের দেশে কাজের জন্য যেতে পারবেন না। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা সহ কিছু ভিসার সুবিধা পেলেও আপনি সব ধরনের ভিসার সুবিধা কিন্তু পাবেন না। তো আপনি নন ইসিআর ক্যাটাগরির জন্য এলিজিবল হলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না হন তাহলে নোয়ে ক্লিক করবেন। আমি যেহেতু এলিজিবল রয়েছি তাই ইয়েসে ক্লিক করব। তারপর এখানে বলছে আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের চিহ্ন থাকে তাহলে এখানে মেনশন করে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা ছেড়ে দিবেন বা NA লিখে দিবেন। তারপর এখানে বলছে আধার নাম্বার, তো এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করে দিবেন। তারপর নিচে দেখেন একটি চেকবক্স রয়েছে, তো এখানে আই এগ্রি ইয়েসে ক্লিক করবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ফ্যামিলি ডিটেলস এবং প্রথমে বলছে ফাদার বা লিগ্যাল গার্ডিয়ান নেম, তো এখানে আপনার গার্জিয়ান অথবা বাবার নাম যেটা রয়েছে তার ফার্স্ট নেম প্লাস মিডিল নেমটি এই ঘরে লিখবেন। তারপরে বলছে সার নেম, তো বাবার লাস্ট নেমটি এই ঘরে লিখবেন। তারপর বলছে মাদার্স গিভেন নেম, তো ফার্স্ট নেম প্লাস মিডিল নেমটি এই ঘরে লিখবেন। তারপর বলছে সার নেম, তো লাস্ট নেমটি এই ঘরে লিখবেন। তারপর বলছে লিগ্যাল গার্ডিয়ান গিভেন নেম, তো আপনার বাবা ছাড়া যদি অন্য কেউ লিগ্যাল গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে ওনার নামটি এই ঘরে লিখবেন, আর যদি না হয় তাহলে বাবার নামটি আবার এই ঘরে লিখে দিবেন। তারপর বলছে স্পজ গিভেন নেম, ফার্স্ট নেম প্লাস মিডিল নেম, তো আপনি যদি ম্যারিড সিলেক্ট করে থাকেন তাহলে স্ত্রীর ফার্স্ট নেম প্লাস মিডিল নেমটি এই ঘরে লিখবেন। তারপর বলছে সার নেম, তো এখানে লাস্ট নেমটি লিখে দেবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে বলছে প্যারেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, তো এখানে প্রথমে বলছে ইজ ইউর প্যারেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, তো আপনার বাবা মায়ের ঠিকানা যদি ইন্ডিয়ার বাইরে হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি ইন্ডিয়ার মধ্যেই হয় তাহলে নোয়ে ক্লিক করবেন। তারপর বলছে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম, তো এখানে আপনার বাড়ির নাম্বার প্লাস গ্রামের নামটি লিখে দিবেন। তারপরে বলছে ভিলেজ, টাউন বা সিটি, তো এখানে আপনার গ্রামের নামটি লিখবেন। তারপর বলছে স্টেট, তো এখান থেকে আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে বলছে পুলিশ স্টেশন, তো এখান থেকে আপনার পুলিশ স্টেশন বা থানা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে পিনকোড, তো এখানে আপনার এরিয়ার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে মোবাইল নাম্বার, তো এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর বলছে টেলিফোন নাম্বার, তো এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর বলছে ইমেল আইডি, তো এখানে একটি ইমেল আইডি দেবেন। আপনি যদি লগ ইন আইডিটি ইমেল আইডি করে থাকেন তাহলে এটা অটোমেটিক চলে আসবে, আর এখানে যদি ইমেল আইডিটি না আসে তাহলে এখানে একটি ইমেল আইডি ইনপুট করে দেবেন। তারপর বলছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস থেকে থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোয়ে ক্লিক করবেন। আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে তাই ইয়েসে ক্লিক করব। তারপরে এখানে বলছে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করলেন এটাই যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে নোয়ে ক্লিক করে আপনি আবারও অ্যাড্রেসটি ফিল আপ করবেন। আমার যেহেতু একই রয়েছে তাই ইয়েসে ক্লিক করব। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে বলছে আই এগ্রি টু রিসিভ SMS আপডেট ফর্ম পাসপোর্ট সেবা, তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই আরও একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে আপনি আবারও ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, তো এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য একজনের নাম প্লাস অ্যাড্রেস প্লাস মোবাইল নাম্বার দিতে হবে, তো এখানে আপনি বাবা, দাদা বা যে কারো দিতে পারেন। তারপর এখানে বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তো আপনি যাকে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে দিতে চাইছেন তার নাম প্লাস অ্যাড্রেসটি এই ঘরে লিখবেন। তারপর বলছে মোবাইল নাম্বার, তো তার মোবাইল নাম্বারটি এই ঘরে লিখবেন। তারপর বলছে টেলিফোন নাম্বার, তো চাইলে এটা টেলিফোন নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর বলছে ইমেল আইডি, এটাও চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে আইডেন্টিটি সার্টিফিকেট পাসপোর্ট ডিটেলস, তো এখানে প্রথমে বলছে যে আগে আপনার কখনো পাসপোর্ট হোল্ড করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, নয়তো নোয়ে ক্লিক করবেন। তারপর এখানে বলছে যে আপনার কাছে আগে কোনো পাসপোর্টের ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে কিনা, যদি থাকে তো ডিটেলস অ্যাভেলেবেলে ক্লিক
ক্লিক করবেন, আর না থাকলে ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন। তারপর আপনাকে বলছে যে আপনি আগে কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন আর সেটা ইস্যু হয়নি, এমন কোনো সমস্যা যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন তাহলে নোয়ে ক্লিক করবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ইয়েস আর নোয়ে উত্তর দিতে হবে। তো এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে থানা বা কোর্টে আপনার নামে কোনো ধরনের কেস বা ক্রাইম আছে কি না। এছাড়াও পাসপোর্ট সম্বন্ধে আপনাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে, তো আপনি একবার পড়ে নেবেন। তো আপনি যদি ফার্স্ট টাইম নতুন পাসপোর্ট আবেদন করছেন এবং আপনার নামে কোনো ধরনের কেস বা ক্রাইম নেই, তাহলে আপনি সবগুলোতে নয় ক্লিক করবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে পাসপোর্ট প্রিভিউ ডিটেলস। তো এখানে আপনার পাসপোর্টের পেজটি চলে আসবে এবং এখানে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ছবি, সই, ঠিকানা সব কিছু দেখাবে। আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে সেলফ ডিক্লারেশন এবং নিচে বলছে প্রুফ অফ বার্থ। তো জন্ম তারিখ প্রমাণের জন্য এখানে আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে বলছে। তো এখানে ক্লিক করে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি ডেট অফ বার্থ প্রুফ হিসাবে প্যান কার্ড দিতে চাই, তাই এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করতেই উপরে দেখেন একটি পপ আপ চলে এসেছে। তো এখানে বলছে যে অ্যাপ্লিকেশনটি সেভ করার পর আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে অথবা ডিজি লকার থেকে অ্যাক্সেস দিতে হবে। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস। এখান থেকে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্ট সিলেক্ট করতে বলছে। তো এখানে ক্লিক করে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি আধার কার্ড দিতে চাই, তাই এখান থেকে আধার কার্ড সিলেক্ট করব। তারপর উপরে আবারও একটি পপ আপ আসবে। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখানে বলছে প্লেস। তো এই ঘরে আপনি যেখান থেকে ফর্মটি সাবমিট করছেন বা আপনার গ্রামের নাম যেটা রয়েছে সেই গ্রামের নামটি এই ঘরে লিখে দেবেন। তারপর বলছে ডেট। তো আপনি যে ডেটে ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি এখানে শো করবে। তারপর নিচে দেখেন আই এগ্রি বলে একটি বক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে এরকম পুরো ফর্মটি প্রিভিউ চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে প্রিন্টে ক্লিক করে একটি প্রিন্ট আউট রাখতে পারেন অথবা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখেন সাবমিট ফর্ম বাটন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং নিচে বলছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। তো যে ডকুমেন্ট দুটি আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট দুইটি কিন্তু আপনাকে আপলোড করতে বলছে, কিন্তু ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক নয়। আমি আমার সহ যতগুলো কাস্টমারের পাসপোর্ট আবেদন করেছি একটারও কিন্তু ডকুমেন্ট আপলোড করিনি। ডকুমেন্ট আপলোড না করলেও আপনাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে না। তারপরেও যদি চান আপনি ডকুমেন্ট আপলোড করতে, তাহলে এখানে ক্লিক করে আপনি ডকুমেন্ট দুটি আপলোড করে দিতে পারেন। আর যদি ডকুমেন্ট আপলোড করতে না চান তাহলে এখানে প্রথমে দেখেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর যদি আপনি ডকুমেন্ট আপলোড করেন তাহলে পেজটি লগ আউট হয়ে যেতে পারে। যদি লগ আউট হয়ে যায় তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি এই পেজটিতে চলে আসবেন। তারপর এখানে প্রথমে দেখেন ভিউ সেভ বা সাবমিটেড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার আইডি থেকে যতগুলো ফর্ম সাবমিট করা থাকবে সবগুলো এখানে শো করবে। আপনার নতুন আইডি থাকলে আপনি যেটা সাবমিট করলেন সেটাই দেখাবে, সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বাটন রয়েছে এবং সাইডে ক্লিক হেয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে পেমেন্ট করতে বলছে, তার জন্য এখানে স্টেট ব্যাংক অপশন রয়েছে, এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার কিছু ইনফরমেশন দেখাবে। তারপর আপনি আবারও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কোন পাসপোর্ট সেবা কেন্দ্রতে কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তো এখানে বলছে লোকেশন, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। এখান থেকে যতগুলো পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনার নিয়ার বাই যেটা পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে সেই পাসপোর্ট সেবা কেন্দ্রর যে অ্যাড্রেসটা রয়েছে সেটা শো হয়ে যাবে। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নতুন পাসপোর্টের জন্য আপনাকে 1500 টাকা পে করতে হবে এবং এখানে দেখেন একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাচ্ছে, আপনি চাইলে এই ডেটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আর আপনি যদি চাইছেন যে অন্য ডেট সিলেক্ট করতে তাহলে নিচে দেখেন একটি ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যতগুলো সবুজ ডেট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটি ডেট সিলেক্ট করবেন। তারপর সাইডে দেখেন পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ আসবে। তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমি ইউপিআই এর মাধ্যমে করতে চাই, তাই এখানে ইউপিআই এ ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন ভিপিএ বা ইউপিআই আইডি আর কিউআর কোড। তো আমি কিউআর কোড শো করে পেমেন্ট করতে চাই, তাই কিউআর কোডে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে দেখেন যে একটি কিউআর কোড শো হয়ে গেছে। তো এটা স্ক্যান করে আপনার ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটি কমপ্লিট হলেই একটি রিসিপ্ট জেনারেট হয়ে যাবে, সেই রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। যদি সেখান থেকে রিসিপ্টটি ডাউনলোড করতে না পারেন
তাহলে আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন। এই পেজটিতে আসার পর ভিউ সেভ সাবমিটেড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার সামনে আবারও ফর্মগুলো চলে আসবে। তারপর যেই অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করলেন সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে রিসিপ্টটি ওপেন হয়ে যাবে। আপনি পিডিএফ সেভ করে নেবেন অথবা প্রিন্ট আউট করে নেবেন। এই রিসিপ্টটিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট টাইম, ব্যাচ নাম্বার সব কিছু দেখাবে।